হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে কারণ যখনই একটু ভাবি যে ভিডিও করব, একটু ঠিকঠাক করে বসি, আর ঠিক তখনই একটা না একটা এমন কিছু হয় যে আমার আর ভিডিও করাই হয় না। শুধু ভিডিও বলে না, আমি যেটাই করতে চাই, আসলে বলে না রাখে হরি মারে কে, তাই হয়তো ভগবান আমাকে মেরে ফেলেনি। আবার এটাও ঠিক, ভগবান বোধহয় চান না আমি মানে কি বলবো, আমার প্রয়োজনের তুলনায় আমি কিছু করি, যার জন্য শুধু প্রয়োজনটুকু বেশি যখনই কিছু করতে যাই তখনই আমি এমন একটা সমস্যার মধ্যে পড়ি যে পরের বার কিছু করতে গেলে আমাকে ভাবতে হয় যে আমি ঠিক করতে পারবো কি পারবো না, বা আমার করা উচিত কি না। কারণ যবে থেকে আমি ভিডিও করছি, হয়তো 10 দিন ভালো করে ভিডিও করলাম, ঠিক 11 দিনের মাথায় পড়ে গেলাম। এমন করলাম যে 1 মাস 2 মাস এরকম করতে করতে আমি বোধহয় এই 1-1.5 বছরের মধ্যে বোধহয় আমি ঠিকঠাক যদি হিসেব করে করি তো বোধহয় আমি 3 থেকে 4 মাসও বোধহয় আমি ভিডিও করতে পারিনি। তাই মনে হয় মনের জোর দিয়ে বোধহয় সবসময় সব কিছু হয় না। কারণ আমি আমি আগে খুব ভাবতাম যে মনের জোরটাই সব, পয়সা টাকা পয়সা এসব কিছুই না। কিন্তু এখন দেখছি না, সব কিছুরই প্রয়োজন আছে। মনের জোরও যেরকম প্রয়োজন আছে, টাকা পয়সারও প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। দেখো বন্ধুরা, আমার নিজেকে আমার মনে হয় আমি একটা আশ্চর্য। নাহলে যা যা আমার জীবনে ঘটেছে এর পরেও যে আমি এখনও মানে এই অক্ষত অবস্থায় আছি, সেটা দেখে আমার আমার মনেই হয় যে আমি একটা আশ্চর্য। রিসেন্ট কিছু ঘটনা বলি যেগুলো মানে তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাতে পারবো। যেরকম 21শে জুন এই বাড়িতে এসেছিলাম। জুন, জুলাই, আগস্ট মাস থেকে আমার এই ডান হাতের ঠিক এই জায়গাটা একটা পেইন হতো। তা সেই পেইনটা সাধারণত সবাই মানে জুন মাসে এলাম, আর সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি ডাক্তার দেখালাম। তা তখন ওনারা সন্দেহ করেছিলেন ফ্রোজেন শোল্ডার, কিন্তু আমার এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। ওখানে ডাক্তার দেখাবার পরে যথারীতি আমি 1 মাস ওষুধ খাওয়ার পর আমার হাতটা দেখলাম ঠিক হচ্ছে না, বরং আরও এই হাত থেকে কাঁধ থেকে পুরো মাথা, মানে আমি আমি আজ প্রায় 1 বছর আমি ভালো করে শুতে পারি না। মানে শুলে পরেই আমার এইখান থেকে, মানে ডান কাঁধে তো শুতেই পারি না, মানে এই দিকে বাঁদিকে প্রেশার দিলেও আমার ডান দিকটা ব্যথা করে। মানে শোয়ার অনেক নিয়ম আছে, ডান হাতের তলায় একটা ধরো চাদর মোটা করে ভাঁজ করে দিতে হয়, আর বাঁ কাঁধে মানে বাঁদিকে যদি কাত হয়ে যায় তাহলে এই ডান হাতটা একটা বালিশের উপরে মানে লেবেল করে রাখতে হয় 1 বছর ধরে। তার মধ্যে যখন ওই প্রথম 1 মাস মতো আমি ডাক্তার দেখিয়ে যখন দেখলাম ঠিক হলো না, তখন আমি ওই বনহুগলি হ্যান্ডিক্যাপড হসপিটালে এই হাতটার জন্য ট্রিটমেন্ট করতে গেলাম। ট্রিটমেন্ট তাও ধরো হয়ে গেল 6 মাস। জাস্ট 4-5 দিন হয়েছে ওষুধটা শেষ হয়েছে, 3 মাসের ওষুধ। তার আগে ফিজিওথেরাপি হয়েছে, আল্ট্রাসাউন্ড হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এটা আমার ফ্রোজেন শোল্ডারই নয়। আমার সম্ভবত 13-14 সালে নিউ আলিপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। ওখানে তখন আমি যেহেতু থিয়েটার করতাম, ওই নিউ আলিপুরে একটা থিয়েটার গ্রুপ থেকে ফিরছিলাম, আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। সেখানে মানে উপর মানে গাছ থেকে অনেকটা উঁচু থেকে ডাব জাতীয় না গাব জাতীয় একটা কিছু একটা ঠিক হাতের এই জায়গাটাতে পড়েছিল। পড়ে যাবার পরে এবার যখন হাতটা যখন ডাক্তার দেখাচ্ছি কোনো কিছুই ডাক্তাররা বুঝতে পারছেন না, ফ্রোজেন শোল্ডার হলে যা যা করার সবেতেই কমে যেত, তখন আল্ট্রাসোনোগ্রাফি করা হলো। সেখানে ধরা পড়লো এই হাতটা আমার ড্যামেজ হয়ে গেছে, এই জায়গাটা আমার ড্যামেজ, ফ্রোজেন শোল্ডার নয়। এইবার তার জন্য পুরো 3 মাস, এই 3-4 দিন হয়েছে আমার ওষুধটা শেষ হয়েছে। যাই হোক, একটু একটু কমেছিল, মানে আমি হয়তো ঘন্টা 2 ঘুমোতে পারতাম শুয়ে, কিন্তু সেটা যেই ওষুধটা শেষ হয়েছে আবার কিন্তু সেই একই জায়গায় পেনটা শুরু হয়েছে। ওই বনহুগলির ডাক্তারই বলেছেন যে এটা যদি এই ওষুধে না কমে একমাত্র হচ্ছে অপারেশন। কি বললেন, এখানে একটা টিস্যু ওটা ইলেকট্রিক ইয়ে দিয়ে পুড়িয়ে দেবে। যাই হোক, আমি আর সেই ইয়ের মধ্যে যাচ্ছি না, দেখব আর একবার যাব, একটু হলেও তো কম আছে। যদি আবার মানে ফিজিওথেরাপি বা আরও কিছু করে যদি হাতটাকে ঠিক করা যায়, এই হাতে আমি কিছু করতে পারি না। বন্ধুরা, তার আগে বলি, আমি লকডাউনে আমার হাজব্যান্ডের লকডাউনের আগে চাকরি থেকে ভিআরএস হয়ে যায়। আমরা সদ্য কলকাতা থেকে আমরা এই মানকুনিতে আসি। 9 সেপ্টেম্বর আমরা
2019-এ মানকুণ্ডুতে আসলাম কলকাতা থেকে, তারপরেই পুরীতে মার্চে লকডাউন হয়ে গেল। ওই সময় আমার হাজব্যান্ড প্রায় 11 মাস বসেছিলেন। তখন মানে বুঝতে পারছি না, আমার থিয়েটার বন্ধ হয়ে গেল, হাজব্যান্ডের কাজ বন্ধ হয়ে গেল, একটা প্রাইভেট ফার্মে ঢুকেছিল সেটাও যাতায়াতের জন্য বন্ধ হয়ে গেল। তখন আমি কি করলাম, 2020 মানে শেষের দিকে লকডাউনটা যখন উঠে গেল, তখন আমার থিয়েটার দলের টাকা ঢুকেছিল। আমি নান্দিপটে ছিলাম, অনেক বছর ধরেই ছিলাম, এখনও আছি। নান্দিপট আমাকে অনেক কিছু দিয়েছে, নান্দিপটে আমি অনেক কিছু পেয়েছি। কতটা দিতে পেরেছি জানি না, কিন্তু পেয়েছি অনেক কিছু, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। থিয়েটারের অনেক কিছু শিখেছি। কিন্তু ওই যে বললাম, যখনই আমি কিছু মানে একটু উপরের দিকে যাব, তখনই আমার এই সমস্যাগুলো হয়। কলকাতা থেকে চলে এসেছিলাম, লকডাউন হয়ে গেল, তারপরে আমি তখন সংসার চালানোর একটা বিশাল প্রবলেম হয়ে গেছিলো। হাজব্যান্ড এখান থেকে মানকুণ্ডু থেকে কলকাতায় যাতায়াত করতে না পারার জন্য একদিন শুধু গিয়েছিল, 1200 টাকা না 1400 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল। তা আমাদের পক্ষে তো সম্ভব না ওই অত টাকা গাড়ি ভাড়া করে গিয়ে কাজ করে মাস মাইনে আনা। সে মাস মাইনের পুরো টাকা তো চলেই যাবে, আরও উঠে ঘর থেকে যাবে, পুরো বসে রইলাম। তখন আমি ওই 2020 সালের নভেম্বরের দিকে আমি একটা মেশিন কিনলাম। সেলাইয়ের কিচ্ছু জানি না, এটা দিয়েও আমি একটা ভিডিও করেছিলাম। সেই মেশিন কিনে, সেটাও একটা মানে পুরো ইতিহাস। ইউটিউব দেখে একটা হিউম্যান ওয়েব বলে আমাদের এখানে একটা সংস্থা ছিল, ওখানে কিছুদিন আমি সেলাই শিখতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কোর্স কমপ্লিট করতে পারলাম না। এই কারণে 1 মাস যেতে না যেতে আবার লকডাউন করে গেল। তখন ওই ইউটিউব দেখে আমি, এই জন্য আমি ইউটিউবের কাছে আমি কৃতজ্ঞ। ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি। সেই সেলাই শিখে আমি একটা কারখানা থেকে মাস্ক আনতাম, এনে ওগুলো করতাম। এবং এই 6 মাস কেন বলবো, 3 মাস আগে পর্যন্ত আমি সমস্ত করতাম, সমস্ত মানে সেলাই আমি ইউটিউব থেকে শিখেছিলাম, এবং বেশ ভালো চলছিল জানো। তারপরে কী হলো বলো তো, এই হাতটা প্রবলেম হলো। এইবারে এই যে হাতটা, আমি না এই হাতটাকে এইটা করতে পারি না, এই দিকটা যেতে পারি, এই দিকটা আসতে পারি না। এইবারে সেলাই করতে গেলে এদিক এদিক দুটোই করতে হয়, যার ফলে কী হলো, আমার সেলাইটা বন্ধ হয়ে গেল। মানে যখন সেলাইটা বন্ধ হয়ে গেল, তার আগে থেকেই আমি ভিডিও করছিলাম একটু একটু করে, সেটা জাস্ট শখে ভিডিও করছিলাম, সঙ্গে তো সেলাইটা ছিল, ওটা আমার একটা রোজগারের রাস্তা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। ভিডিওটা করছিলাম, করতে করতে এই পাক্কা 10 মাস আমার এই ট্রিটমেন্ট হওয়ার পরে এই 3-4 দিন হলো ওষুধটা বন্ধ হয়েছে। এই যে এই ওষুধটা আমার পাক্কা 3 মাস চলেছে। এই ওষুধটা 3 মাস চলেছে। তার আগে 6 মাস পর্যন্ত অন্য ডাক্তার দেখিয়ে করেছি। এখন একবার যাব বনহুগলিতে, ওনারা যদি বলেন যে না এটা অপারেশন করতেই হবে, তাহলে আমি আর অপারেশন করব না। আমি একবার লাস্ট চান্স নেব ভেলোরে, কারণ 2004-এ আমার একটা প্রবলেম হয়েছিল, তখনও আমি ভেলোরে গিয়েছিলাম। কারণ কলকাতায় আমি বলেছিলাম যে যদি সেরকম বড় কিছু করতেই হয় তাহলে আমি ভেলোরেই যাব। ভেলোরে গিয়ে এখন ভালো আছি, আমার একটা ওষুধ চলে, ওটা আমি যতদিন বেঁচে থাকবো চলবে। আর যদি বলেন যে ডাক্তাররা অপারেশন না করলে হবে না, তাহলে আমি ভেলোরে একবার যাব, কষ্ট করে হলেও সব কিছু ইয়ে করে যাব। যাই হোক, 23শে নভেম্বরের 2 তারিখে হাজব্যান্ড প্রথম অসুস্থ হন, তারপরে অসুস্থটা হন ডিসেম্বরের 16 তারিখে। সেইটা থেকে মানে সেই জায়গাটা থেকে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ইয়েগুলো তোমাদের ক্লিপিংগুলো একটু দেখাবো, যে আমরা কীভাবে ইয়ে করছি। আর তার মধ্যে আমি মাঝে মাঝেই খুব অসুস্থ হয়ে পড়ি। কোনো সময় একটা সময় দেখলাম জ্বর হলো এমন 105-6 জ্বর। কি অদ্ভুত! এটা একটা মানে আমার মনে হয় আমার খুব আশ্চর্য লাগে। ও মা, 2 দিন পরে দেখলাম জ্বরটা ঠিক হলো, হঠাৎ দেখলাম শরীর খারাপ করছে, দেখলাম বিপি নেমে গেল 37-এ। হ্যাঁ, কী অদ্ভুত! কিন্তু দেখো দিব্যি আছি, হ্যাঁ বেঁচে আছি। ওই যে বললাম রাখে হরি মারে কে, এই কথাটা যদি ঠিক হয় তাহলে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। আর এই বেঁচে থাকার জন্য এখন আমার মনে হয় যে আর কিছু না, শুধু ভগবানের নামই আমাকে করতে হবে, এইসব আমাকে বোধহয় ছাড়তে হবে। তারপরে মাস 5 এই ফেব্রুয়ারি থেকে এই জুলাইয়ের আধাআধি আমার জীবনে এমন কিছু ঘটে গেছে যেটা একটা আমি ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। সেটা একটা ইতিহাস, সব কথা তো সবাইকে
মানে শেয়ার করা যায় না, আর করা উচিতও না। কিছু কিছু কথা সিক্রেট রাখতে হয়, তাতে নিজের সম্মানটা বাড়ে। সব কথা বলে দিলে বোধহয় কিছুটা সম্মানও চলে যায়। তো যাই হোক, এই হলো আমার গল্প। এইবারে তোমাদেরকে সেই এটা দেখাবো। ठीक ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যে যেখানে আছো সবাই ভালো থেকো আর খুব হাসি খুশি থেকো। জীবনটা বড্ড ছোট, দেখলে মনে হয় এতগুলো বছর বাঁচা হয়ে গেল, কিন্তু কিছুই হলো না। সেই জন্য বলছি, সবাই সবসময় হাসি খুশি ভালো থেকো, মানুষের পাশে থেকো। কেমন? টাটা।